অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন ছিল, আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শোয়ের এর টাইম। সময় নাই, কারণ এটা শেষ করেই দৌড় দিতে হবে মাঠে। একেবারে ফাস্ট ফরওয়ার্ড মুডে আছে, খুবই ফাস্ট ফরওয়ার্ড মুডে আছে, এবং যখন এটা আপলোড হবে ততক্ষণ বাংলাদেশের ম্যাচ চলতেছে। আমি জানি না কয়জনের এই এটা দেখার সেই সুযোগ আর পরে হবে। আচ্ছা, আমি একটা করে প্রশ্ন নেই। তৌসিফ, গেমার এস কলেজ তিনি প্রশ্ন করছেন, বাংলাদেশে গোল পেতে খুব কষ্ট হয়। আমার মনে হয় জামাল ভুঁইয়াকে ডিএমএ খেলিয়ে হামজা চৌধুরীকে এএম মানে অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনে খেলালে গোল পেতে একটু সহজ হবে আমার মতে। আপনাদের মতামত জানতে চাই। আমি তো সহমত, হামজারে যত উপরে খেলাবেন আমি ওটাতে সহমত। কিন্তু সিডিএম পজিশনে আসলে জামাল ভুঁইয়ার ফিটনেসটা একটা বড় ইস্যু। মানে আপনারা যেভাবে মনে করতেছেন যে সিডিএম পজিশনে জামাল ভুঁইয়া একা সামাল দিয়ে ফেলবেন, আমার মনে হয় না জামাল সেটা পারবেন। আসলে এই ধরনের ইম্পর্টেন্ট ম্যাচে যদি এশিয়ান কাপ কোয়ালিফায়ার হিসেব করে নেপালের বিপক্ষে কি হয় যায় না, ইন্ডিয়ার বিপক্ষে জামাল সামাল দিতে পারবে না আমার মনে হয় সিডিএম পজিশন। যেটা হয়েছে যে গত কয়েক বছরে জামাল আর ডিএম পজিশনে খেলেন নাই ন্যাশনাল টিমের হয়ে। ওখানে আসলে যে ইন্টেন্সিটিটা প্রয়োজন হয় একটা সার্টেন এইজের পরে, ওখানে মানে যারেই আনবেন না কেন ওইটা টাফ, কারণ বয়সের সঙ্গে আমাদের গতি কমে না, গতি বাড়ে। যদিও জামাল ভুঁইয়া হচ্ছেন এই দলটার ফিটনেসের দিক থেকে এগিয়ে থাকা মানে অল্প যে কজনের তালিকা আপনি করতে পারবেন উপরের দিকে, তাদের ভেতরে উপরের দিকে থাকবেন, এরকম একটা ব্যাপার। যদিও প্লেয়ারদের ফিটনেস এখন অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের ফুটবলারদের, কিন্তু জামাল ভুঁইয়া সেখানেও একটু এজ পান তার নিজের ব্যক্তিগত ফুড হ্যাবিটের কারণে হয়তো। তো সেই হিসাব থেকেও জামাল ভুঁইয়াকে আপনি বরং আরো সামনে যত পুশ করবেন তত বাংলাদেশের জন্য ভালো। জামাল ভুঁইয়া যে কাজগুলো রিসেন্ট টাইমসে ভালো করছেন, ভার্টিক্যাল পাসগুলো তিনি ভালো খেলেন। তো ওই হিসাবে আপনি হামজাকে আর ডিএমএ খেলানোর সেই সুযোগটা, হামজা বলছি, জামালকে ডিএমএ খেলানোটা খুব টাফ, নিয়ার ইম্পসিবল যদি আপনি ট্যাকটিক্যাল জিনিসটা ব্যাখ্যা করেন। আপনার এখন মানে এখন গায়ের জোরে বললে এটা হিসাব আলাদা। আর অ্যাটাকিং মিডফিল্ডে হামজাকে রাখার পক্ষে তো আমরা সবসময় বরাবরই, কিন্তু সেটার জন্য পেছনের প্রোটেকশনটা আর কে দেবেন সেটা একটা দেখার বিষয়। অনেক সময় এরকম হচ্ছে যে জামালকে সৌমিতকে একসঙ্গে খেলানোর জন্য আরও কিছু পাজল মেলাতে হচ্ছে কোচদেরকে বা কোচিং ম্যানেজমেন্টকে, সেখানে হয়তো একটু মারপ্যাচ লেগে যায়। সেই সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তবে আমি আপনার সাথে একমত যে হামজাকে আরও অ্যাটাকিং সাইডে খেলানো গেলে আচ্ছা ভালো। মিডফিল্ড নিয়ে যেহেতু প্রশ্ন আসছে আমি এটা নিয়ে নিই। আপন খানের প্রশ্ন, হামজা সুমিত কিউবা এই মিডফিল্ড ট্রায়ও দেখতে পারবো আমরা? আই উইশ। যাই হোক, এই পরের প্রশ্নটা একই রকম, নাহিদ আনোয়ারের প্রশ্ন। As Morsalan is injured, this is the perfect time to give Cuba Mitchell a start against Nepal, and if he proves himself, then he should play the match against India. What do you think? আমরাও আপনার মতো ভাবতে ভালোবাসি, কিন্তু বাস্তবতার সাথে মনে হয় এর মধ্যে একটু ফারাক রয়ে যায় এই জায়গাতে। দেখেন, মোরসালিন ইনজুর্ড বলে কিউবা মিচেলকে খেলে দেওয়াটা কিন্তু একটা মোক্ষম সুযোগ, কিন্তু আমি জানি না দিন শেষে কিউবা মিচেল স্টার্ট করবেন কিনা। আমাদের হাবভাবে দেখে মনে হয় যে কিউবা মিচেল শুরুতে স্টার্ট করার কথা না, তাই না? মানে যে ভাইবটা আমরা পেয়েছি বা সেরকম কিছু। আর হামজা সৌমিত কিউবা একদিন না একদিন তো এটা আশা করি সত্যি হবে, মানে আজকে হোক কালকে হোক, যার কোয়ালিটি আছে সে আগে খেলবে, এটা তো কোনো সংশয়, বিয়ন্ড এনি ডিসকাশন। কিন্তু ধরেন কিউবা মিচেলকে ধরেন এই ধরনের সিচুয়েশনে যখন নেপালের বিপক্ষে তো আসলে কিছুই হারানোর নাই। আপনি যদিও দ্বিমত এই জায়গায়, আপনার হয়তো মতামতটা থাকতে পারে যে নাকি নেপালের বিপক্ষে বাংলাদেশে হারানোর অনেক কিছু আছে। হারানোর আছে মানে হেরে গেলে হেরে গেছেন, হেরে গেলে আপনি হেরে গেছেন, হারানোর আছে অনেক কিছু, আমার কিছু নেই। আমি একটু যদি হাবিয়ার কাবরেরা যদি সাজেশন দেওয়ার যোগ্যতা বা আমার থাকতো, আমি দিতাম হচ্ছে একটু রিস্ক নেন, একটু এক্সপেরিমেন্ট করেন, কারণ এই ধরনের সুযোগ তো আর আসবে না। এই সাজেশনটা তো ভালো সাজেশন, কিন্তু আপনি তার দিকটা চিন্তা করেন, সেটা রিস্ক নিলেন, নিয়ে হেরে ব্যাকল্যাশ করলো। উনি কি সেই পরিস্থিতিতে আছেন যে যেখানে তিনি ম্যাচ হারার বিলাসিতা দেখাইতে পারেন না? এইটা একটা উনি এমন খাদের কিনারায় পৌঁছেছেন যে এখন তাকে সবকিছুতে, আমি প্রেটি শিওর যে ওনার ভেতরে সবকিছু নিয়ে একটা সেকেন্ড থট বোধ হয় আসে, যেটা তার কাজেও প্রভাব ফেলছে। কিন্তু প্রেস কনফারেন্সে কিন্তু উনার কথাবার্তার হাবভাবটা আগের চেয়ে পলিশড হয়েছে, খুবই ডিফারেন্ট। মানে উনি বলছে আমরা কনভিন্সড, আমরা রাইট ডিরেকশনে আছি, আমরা নেপালের বিপক্ষে ম্যাচ জিতবো এবং ভারতের বিপক্ষে একটা জয় নেওয়ার জন্য পুরোপুরি রেডি। আপনি এটা খেয়াল করেন যে এটা সিঙ্গাপুর ম্যাচ থেকেই উনি বলতেছেন, সিঙ্গাপুর ম্যাচের আগেও মানে 10 জুনের ম্যাচের আগেও তিনি বলছেন যে উই আর কনভিন্সড যে আমরা জিতবো। তিনি হ্যাঁ 3 বার, মানে আমি আই রিমেম্বার একদম স্পষ্ট 3 বার তিনি 3 ম্যাচের আগে এই শব্দ তিনি ব্যবহার করছেন যে কনভিন্সড। এইটার কারণ হচ্ছে উনি এখন হয়
আত্মবিশ্বাসী হয়েছেন আগের তুলনায়, অথবা তিনি এখন খোলাখুলি বুঝতে পারছেন যে তাকে জয়ের কথাই বলতে হবে প্রেস কনফারেন্সে এসে, নইলে তাকে সমর্থকদের সঙ্গে তার দূরত্বটা কমানো যাচ্ছে না, এই ধারণা থেকে হতে পারে। অথবা তিনি নিজেও কনভিন্স যে জেতা সম্ভব, যেটা এটা তো হিউজ পজিটিভ সাইড। আগে আমরা একটা টিম ম্যাচ খেলার আগে আমাদের বাংলাদেশ দলের কোচ এসে বলতাম যে উই উইল ফাইট, উইল ট্রাই টু ফাইট। এখন আমরা বলতেছি যে উই আর কনভিন্স যে আমরা জিততে পারি। এর মধ্যে মানে এটাতে যে উন্নতির একটা চেহারা এখানে আছে, উন্নতি যে একেবারে নাই তা না। এক্সপেরিয়েন্স দেখা যাক তবে কি দাঁড়ায়, আমরা দেখি স্টার্টিং 11টা কেমন হয়। আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন, দেখতেছেন। আচ্ছা দেখেন, টমাস টুখেল আবার একটা মজার মন্তব্য করেছেন যে নেন না, এই যে দিব, হ্যাঁ, আজাজ ভুইয়ার প্রশ্ন, তুখেল বলছে বেলিংহাম, কেইন, ফোডেন একসাথে খেলা পসিবল না। ব্যাপারটা কি ইংল্যান্ডের সো কল্ড গোল্ডেন জেনারেশনের রিপিট হচ্ছে, যেখানে DB7, জেরার্ড, ল্যাম্পার্ড, স্কোলস নিয়ে প্রবলেমে পড়তো কোচরা? এখন হাভিয়ার কাবরেরা এসে যদি বলেন আপনি ওইটাতে এটার সাথে কিউবা, যাই হোক, মানে উনার আমি যেটা নিয়ে তামাশা করতে চাই না, সেটা হচ্ছে যে আমি সিরিয়াসলি এটা বলতে চাই যে একজন কোচের একটা দর্শন থাকতে পারে, যে দর্শনে তিনি চিন্তা করতে পারেন যে আমার সিস্টেমে আমি এইভাবে করে ভাবি, এই স্বাধীনতা তার থাকা উচিত। অবশ্যই টমাস টুখেল যেটা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে তিনি যদি রেজাল্ট আনতে পারেন কেউ কথা বলবে না, রেজাল্ট আনতে না পারলে সমস্যাটা হয়। হাভিয়ার কাবরেরা ঠিক উল্টো পাশে চলে গেছেন, তার রেজাল্ট আনা হচ্ছে না। আর যেটা তিনি বলেছেন টমাস টুখেল, এইটা তো এখন আসলে একটু ঝামেলার এই কারণে বেলিংহামকে নিয়ে আগের উইন্ডোতে একটু সংশয় তৈরি হলো, আর এইবার তো তিনি স্পষ্ট করেই বলছেন যে তিনজনকে একসঙ্গে খেলানো সম্ভব না। তার মানে সেখানে কম্প্রোমাইজ করলে আমি তো ফোডেনরে কম্প্রোমাইজ করতে দেখি, আমি তো জুড বেলিংহামের মতো মেশিন ছাড়া তো আমি ইংল্যান্ড টিম কল্পনা করতে। আমারও ওইটাই মনে হয়েছে যে ওনার কথাটার সারমর্মটাই হচ্ছে আই এম গোইং টু স্যাক্রিফাইস ফোডেন, নট জুড বেলিংহাম অর কেইন। মানে ফোডেনকে তো ধরেন ইয়াও কম্প্রোমাইজ করতো, গার্দিওলা না, ওই যে গ্যারেথ সাউথগেট করতে হয়, তাই না? এবং পরে দেখা গেছে যে এর চেয়ে কোল পালমার বেশি ইফেক্টিভ হচ্ছে। খুব ভালো ফর্মে নিয়ে ইউরোতে গেলেন ফিল ফোডেন, কিন্তু ভালো করতে পারলেন না। তো এটা হয়, সিস্টেমটা দাঁড় করানো আসলে দিন শেষে কোচের দায়িত্ব। তবে আমি বিশ্বাস করি যে জুড বেলিংহাম আর কেইন অবিচ্ছেদ্য, ফিল ফোডেন এদিক সেদিক। আর এই গোল্ডেন জেনারেশনের যে প্রশ্নটা, আসলে কয়েকদিন আগে জেরার্ড মনে হয় একটা কথা বলেছিলেন যে আমরা যখন আসলে ইংল্যান্ড টিমে খেলতাম তখন এই বন্ধুত্বটা ছিলই না। জেরার্ড বলছিলেন না স্কুলস বলছিলেন, আমি মানে ওই যে ক্লাবের রেশারেশিটা, হ্যাঁ ক্লাবের রেশারেশি ছিল। যখন আমরা ন্যাশনাল টিমে আসতাম তখন একজনের সাথে কথাও বলতাম না, মানে চোখ ফিরেও তাকাইতাম না। কিন্তু এখন আমরা কত ভালো বন্ধু। কিন্তু এটা যদি আমরা ওই সময় করতে পারতাম, বন্ধুত্বটা ওই ক্লাবের রেশারেশিটা একটু মানে দূরে ঠেলে, তাহলে হয়তো ইংল্যান্ডের এত আমি তো ঠিক আছে। কেন স্পেন রিয়াল বার্সার যে দ্বন্দ্ব, এর চেয়ে বড় দ্বন্দ্ব আছে নাকি? দ্বন্দ্ব আছে, কিন্তু ধরেন 2010 হিসাব করেন, 2010 স্পেনের বেশিরভাগই বার্সেলোনার প্লেয়ার ছিল। 2012 ইউরোতে বার্সেলোনার প্লেয়ার বেশি ছিল, মানে একজন দুইজন রিয়াল মাদ্রিদের প্লেয়ার। ওরা গুড, ভালো বলছেন, আই গট ইউর পয়েন্ট। হ্যাঁ, এইখানে কিন্তু ধরেন জেরার্ড ছিল লিভারপুলে, ল্যাম্পার্ড ছিল চেলসির তো লেজেন্ড, স্কোলস ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তো ওই মিডফিল্ড যখন আসবে, ওখানে কয়েকটা ক্লাবের প্রতিনিধি ছিল, আর ওখানে ছিল হচ্ছে বার্সা ডমিনেটিং, এই কারণে রিয়াল মাদ্রিদ যারা তারা হয়তো মানিয়ে নিয়েছেন, এরকম বলতে চাচ্ছেন। হ্যাঁ, হইতে পারে। না, ঠিক আছে, ভালো বলছেন। তবে তাহলে কি আমি কথাটা গিলে খেয়ে ফেলবো যে না, তাহলে আসলে ইংল্যান্ড জিততে পারতো? না, ইংল্যান্ড জিততে পারতো, এটা আসলে কি পারতো, কি হতে পারতো, এইসবের হিসাব আসলে ফুটবলে এরকম বলে লাভ নেই আসলে। মাইকেল ওয়েন নামে সাবে শুরু করে, আপনি এখনের টিমটা হিসাব করেন, শুরু করে ওয়েইন রুনি, এখন টমাস। এখনকার টিমের সাথে ওই টিমের কম্পারিজন, ওই টিম আরো ভালো ছিল। ঠিক আছে, মানে ওই জেরার্ড আর কই, মানে ল্যাম্পার্ড, বেকহ্যাম, ওয়েইন রুনি, মাইকেল ওয়েন, পিছনে জন ডেরি, পেছনে ডেকল্যান রাইস, জুড বেলিংহাম কি আপ টু দ্য মার্ক না? ওইরকম না? অফকোর্স দে আর, ওটাই বলছি। আচ্ছা, গতকাল একটা মিস করে গিয়েছিলাম, জাহিদুল ইসলামের প্রশ্ন, লিসান্দ্রো মার্তিনেজের আপডেট কি? আমরা বলতে ভুলেই গেছি যে আর্জেন্টিনার স্কোয়াডে লিসান্দ্রো মার্তিনেজ ছিল, ফিজিওথেরাপিস্টদের সঙ্গে কাজ করেছে, প্র্যাকটিস করেছে, কিন্তু অ্যাঙ্গোলার সঙ্গে ম্যাচটা উনি যাচ্ছেন না, উনি থাকবেন না, এটাই হচ্ছে অফিসিয়াল ঘোষণা। তবে এটার মধ্যে একটা পরিষ্কার বার্তা আছে। বার্তাটা হচ্ছে তিনি তো এখনো ম্যাচ ফিট নন, ম্যাচ ফিট হইতে তার এই বছর পুরোটাই চলে যাবে। এই বছরে লিসান্দ্রো মার্তিনেজকে আমরা মাঠে দেখবো বলে আমার কাছে মনে হয় না। লিসান্দ্রো মার্তিনেজকে যে এই আর্জেন্টিনা উইন্ডোতে, মানে আর্জেন্টিনা দলে নিয়ে কাজ করছে, এটা মানে হচ্ছে প্ল্যানে আছে বিশ্বকাপের, কারণ আর্জেন্টিনার সেন্টার ব্যাক নাই, লিসান্দ্রো মার্তিনেজকে তাদের দরকার
এনে এনে অভ্যস্ততায় রাখছে, মানে ক্রিস্টিয়ানো যাওয়া রোমেরোর আসার পাশের আছে। পজিশনটা। পাশের পজিশনটা ওতামেন্দির জায়গাটা সোজা কথা, ওইখানে তো লেফট ফুটের সেন্টার ব্যাক ওই সেই আছে। প্রশ্ন পরের প্রশ্ন, জার্মান টিমে গোরেৎস্কা, সাদমান সাকিবের প্রশ্ন, জার্মান টিমে গোরেৎস্কা, সানে, আদিয়ামি নিয়মিত ফ্লপ হওয়ার পরও বারবার সুযোগ পায় কিভাবে? তাহলে জার্মান ফুটবলও বাংলাদেশের মতো সিন্ডিকেট আছে নাকি বিশেষ কোনো কোটা সিস্টেমে খেলে? প্লিজ এটার উত্তর দেন। সানে, গোরেৎস্কা আর কার কথা বলছে? আদিয়ামি, কারিম আদিয়ামি। আচ্ছা আচ্ছা। আদিয়ামি মানে ডর্টমুন্ডের যে ফর্মে থাকে, মানে হ্যাঁ, আদিয়ামি তো সিন্ডিকেট, এটা মানে মিললো না ব্যাপারটা। আচ্ছা না, আমি বলি মানে ব্যাপারটা এরকম, দেখেন একটা কোচের অনেক রকম ফিলোসফি থাকতে পারে। একটা কোচ যদি চিন্তা করে যে আমি আমার স্ট্রাকচার ভাঙবো না, আমি প্রতিবার একই টিমের প্লেয়ার ডাকবো, ধরেন একটা ক্যাম্পে সে ডাকছে, এখন সেখানে দেখা গেছে যে বায়ার্ন মিউনিখের প্লেয়াররা ছিল, দেখা গেছে পরের উইন্ডোর সময় বায়ার্ন মিউনিখের ওই স্পেসিফিক প্লেয়ারটা হয়তো গেম টাইম কম পাইছে, কিন্তু সে আগের বার ক্যাম্পে থাকার কারণে তার যে এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে সেইটাকে হয়তো হাতছাড়া করতে চান না কোচ, সেই কারণে তিনি তাকে রেখে ওই দলে যে কোনো সময় ব্যবহার করতে চান। অনেক কোচ আছেন, গ্যারেথ সাউথগেট এটার উজ্জ্বল দৃষ্টান্ত। একটা প্লেয়ার ক্লাবে অনেক ভালো করে কিন্তু তারা সে নেয় না, কারণ তার সে সেট প্লেয়ার আছে। সেই কিয়ারেন ট্রিপিয়ার বইসে গেছিল, ক্লাবে জায়গাই পায় না, তবুও তারা সে দলে নিত, এবং কিয়ারেন ট্রিপিয়ার যখন ইংল্যান্ড টিমে আসতো সে আবার ডেলিভার করতো। এরকম প্রচুর প্লেয়ার গ্যারেথ সাউথগেটের টিমে থাকতো, যাদেরকে দিয়ে ইংল্যান্ড একটা মোটামুটি জাতে উঠছে গত কয়েক বছরে পারফরমেন্সের বিচারে। তো এই কারণে ওই সমালোচনা সবসময় তার দিকে ছিল। এখন কোচদের এই ব্যাপার থাকবেই, এবং এইটা নিয়েও এই সিন্ডিকেটের সমালোচনাও চলবে, কিন্তু সমস্যাটা হইতেছে যখন অবিশ্বাসের পর্যায়ে জিনিসগুলো চলে যায়, তখন এই সংকটটা তৈরি হয়। আর এই গোরেৎস্কা থাকবেই, গোরেৎস্কা থাকা ছাড়া উপায় মানে এই টাইমের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স জার্মানির সেটা। সানে আপনি বলতে পারেন যে সানে বলতে ধারাবাহিক, সানের কথা বলতে পারেন, কিন্তু সানে আসলে যেই পটেনশিয়াল নিয়ে আসছিলেন ফুটবলে, সেইটার জন্যই হয়তো তাকে এখনো তার উপর ভরসা হারান না। মুজিয়ালা না থাকার পরে হয়তো আদিয়ামিরাও আরো বেশি সুযোগ পান। আর আপনি গ্যারেথ সাউথগেটের কথা বারবার বলতেছেন, আপনার কি ভালো লাগতো লোকটারে? আমার সাউথগেট আমার পছন্দ ছিল, যে মিডলসবরোর কোচ ছিল যখন, মানে আমি তো পছন্দ করতাম। উনার মিডলসবরো টিমটা খুব ভালো ছিল, মানে ওই টিম নিয়ে সে খুব ভালো ফাইট দিত প্রিমিয়ার লিগে নিয়মিত। আর তরুণ কোচ ছিল তো ওই সময়, একদম ইয়াং, দেখতাম বাকি কোচদের সঙ্গে তার পার্থক্য স্পষ্ট। এক পাশে স্যার অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গার, আর ওই পাশে হচ্ছে যে আপনার গ্যারেথ সাউথগেট। তো তার প্রতি একটা মায়া জন্মাইতো যে আরে বাচ্চা ছেলে, থাকে না যে আমাদের তো একটা আন্ডারডগসের প্রতি একটা ভালোবাসা থাকে। আর ওই মিডলসবরো টিমও ভালো ছিল। কিন্তু ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর আমার সাউথগেটের মোটেও ভালো লাগে না। লোকটার এমন ডিসিশন নিত কাবরেরার মতো, এই ধরেন কম রিস্ক নেয় আর কি, সব সময় খেলায়। হ্যাঁ, সে কখনোই রিস্ক নেয় না। আপনার ওই যে উনি কাজটা কি করছে আপনি চিন্তা করেন, তার টিমে তো নিয়মিত খেলে। ওই যে এই ইউরোর ফাইনালটাতে লাস্ট পেনাল্টিটা দিল বুকায় সাকার বয়স তখন 19 বছর বয়সে একটা প্লেয়ারে তুমি বেঞ্চ থেকে নামাইলে পেনাল্টি নেওয়ার জন্য, তারপর আবার লাস্ট পেনাল্টিটা মারতে দিলা, মানে হোয়াট কাইন্ড অফ ডিসিশন ইজ দিস? আমি তো মনে করছিলাম যে বুকায়ো সাকা মানে ওইটা দিয়ে কখনো রিকভারি করতে পারবে না, যে এত অল্প বয়সে ফাইনালে, মানে ইউরোর ফাইনালে আমি পেনাল্টিটা মিস করলাম, মানে এটার একটা মেন্টাল চাপটা কত হবে? অনেক হবে ওই বয়সে। হয়তো অন্যভাবে চিন্তা করছে যে ওর বয়স কম থাকলে চাপ নাই। যেমন আমি আমার কথা বলতে পারি, আমি জানি না খেলোয়াড়দের এরকম হয় কিনা। যখন আপনার তরুণ থাকেন তখন আপনি অনেক রিস্ক নিতে পারেন, অনেক ঝুঁকি নিতে পারেন। যত আপনার বয়স বাড়বে তত আপনি সেকেন্ড থট দিবেন, আপনি একটা কাজ করার আগে 14 বার ভাববেন, কারণ আপনি তো একদিন পোর খেয়ে আসছেন। ঠিক আছে, এইটা হয়তো একটা সাইকোলজিক্যাল কারণ হইতে পারে যে ও যাইতেছে, ও তো যায় যা করবে। ধরেন আমি যখন প্রথমে কাজ করতে আসি তখন আমি যা তাই করতাম, ঠিক আছে, আমার যা ভালো লাগতো। তো যখন সময় গেছে তখন বুঝছি না, সবকিছু একটা নিয়ম আছে, যা সবকিছু সবসময় বলা যায় না, এবং স্ট্রাকচারের ভিতর থেকে কাজ করতে হয়। বয়স মানুষকে ম্যাচিওর করে, আর তরুণ বয়স অনেক সময় এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলা যায় যেটা সবসময় যায় না। ওই যে সুকান্তর ওই কবিতার মতো আর কি, যুদ্ধে যাওয়ার সময় ওইটাই। সুকান্তরই তো ছিল না কবিতাটা, আমি জানি না এত কবিতা, 18 বছর বয়স। আচ্ছা অবশ্যই ওইটা বলতেছে। হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্য, হোয়াট আ গাই, তাই না? সুকান্ত ভট্টাচার্য, হোয়াট আ গাই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কে বয়।
কে বয়ের প্রশ্ন, আমরা সবাই একটু বেশি ন্যাশনালিটির পাগল, কিন্তু উল্টো চিত্র ইউরোপে তারা ক্লাবকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কারণ তারা জানে ফুটবলের স্ট্রাকচারটাই তৈরি হয়েছে ক্লাব ফুটবল থেকেই। একবার চিন্তা করুন, জাতীয় দলের খেলার টিকিট 6-7 মিনিটে শেষ হয়ে যায়। যদি এই চিত্রটা ক্লাবের বেলায় থাকতো তাহলে আমাদের ফুটবলে এগোতে বেশি সময় লাগতো না। স্পট অন। এবং দেখেন, আমরা এমন একটা সময় এই মাতামাতি করছি, কি অন্ধকার একটা সময় আমাদের ক্লাব ফুটবলে চলছে। বাংলাদেশের টপ ক্লাব, টপ 3টা ক্লাব, আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংস, সবাই ফিফার ব্যান খেয়ে বসে আছে, ট্রান্সফার ব্যান। তার মানে এই ক্লাবগুলার কোনোটারই মানে স্ট্রাকচারে ঘাপলা আছে, কোনো একটা জায়গায় সমস্যা আছে, যেই কারণে তারা ফিফার ব্যান খাইছে একটার পর একটা। এগুলো রিজলভ করবে কেমনে? একে তো টাকা পয়সার সমস্যা, 3টা সবগুলো ক্লাবে বাংলাদেশে ফুটবলে যে টাকা দিতে পারতেছে না। সেই সময় যখন আপনি এতগুলো ব্যান খাবেন, তার মানে আপনি নতুন ট্রান্সফার উইন্ডোতে নতুন প্লেয়ার সাইন করাতে পারবেন না। এই সাইন করাইতে না পারলে আপনি কিছু জিতবেন না, কিছু না জিতলে আপনি এশিয়ায় খেলতে যেতে পারবেন না, এশিয়ায় যেতে পারলে টাকার পয়সা আরও কমবে। এবং এটার সাথে আরও সম্পর্কিত, এই টাকা ক্লিয়ার না করলে আপনি ক্লাব হিসেবে দাঁড়াইতে পারবেন না। আসলে এই টাকা ক্লিয়ার করতে গেলে কয়েক কোটি টাকা, ধরেন এক আবাহনীর টিম চালাইতে যখন হিমশিম খাইতে হয়েছে, তখন তাদেরকে এখন এতগুলো কোটি টাকা দিতে হবে। বসুন্ধরা কিংসকে এই টাকা দিয়ে রিলিজ পাইতে হবে, মোহামেডানকে এই টাকা দিয়ে রিলিজ পাইতে হবে। এইরকম একটা অন্ধকার সময় চলতেছে আমাদের ক্লাব ফুটবলে। অথচ আপনি রাস্তাঘাটে মানুষ জিজ্ঞেস করেন, কেউ জানে না। আপনি যা জিজ্ঞেস করেন, যা বলেন বাংলাদেশ টিম, ঠিক আছে, সে বলবে কাবরেরা, সে বলবে সিন্ডিকেট, সে বলবে হামজা, সে বলবে সমিত, কিবা মিচেল, শেষ। মানে আমাদেরকে কিন্তু যত খারাপ লাগুক, যত তিক্ত লাগুক, যত যা বলেন না কেন, এই ক্লাব ফুটবল সমাধান না করতে পারলে আমরা একটা জৌলুস উপরে রাখবো, নিচে রাখবো না। আমাদের ক্রিকেটের যে দশা হয়েছে, ঠিক আছে, কয়দিন দেখছে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদ চলছে, পরের সেকশন নাই। একটা সাইড অনেক আলোকিত, একটা সাইডে কিছুই নাই। যে ক্রিকেটারটা ওই যে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে, সবাই ক্রিকেটার হইতে পারে, তার পয়সা যদি না থাকে তো সে কিভাবে ক্রিকেটার হবে, সে স্বপ্ন দেখবে। আমাদের হয়েছে যে আমরা মানে কিছু কিছু জায়গায় হাইলাইট করে রাখছি, নিচের জিনিস নিয়ে আমরা বদার না, আমরাও কথা বলি না, লোকেও কথা বলেন না। এটা ভাই মানে এই স্যাডনেসের কোনো সীমা পরিসীমা নাই। এটা যে চিন্তা করলে আমার মাঝে মাঝে আমি হতাশ হয়ে যাবে না, আমার কিছুই করতে ভালো লাগে না। ফুটবল ফেডারেশন থেকে কি ধরেন এই ধরনের একটু এই ক্লাবগুলোকে একটু সাহায্য করা যায় না? না, কই থেকে সাহায্য করবে? ফুটবল ফেডারেশনরা সাহায্য করতে পারে ক্লাবগুলো। এটা মানে ব্যাপারটা আসলে উল্টাই বলছি, কিন্তু আমার মনে হচ্ছে ক্লাবগুলো কেমন জানি হাত পেতে বসে আছে যে বাফুফে একটু হেল্প করবে। না, বাফুফে কেন হেল্প করবে ক্লাবগুলোরে? মানে এইটা করার তো কোনো সুযোগ নাই। বরং এখন বাফুফের একটা নিয়ম করা উচিত। বাফুফের নিয়ম করা উচিত, শক্ত হওয়া দরকার, যে ক্লাবগুলা তুমি টাকা পাইছো আর টাকা খালি খরচ করবা ট্রান্সফারে, তারপর তুমি তার প্লেয়ারের টাকা দিতে পারবা না। তো নিয়ম নিয়ে আসলে এফএফপির নিয়মে যাও। যে কারণে ইংল্যান্ডের নিয়ম করছে, কেন এফএফপি নিয়মটা করছে হচ্ছে যে একটা মালিক আসে একটা ক্লাব কেনে, ব্যবসা করে, এরপর তার যখন মনটা উঠে যায় সে তখন চলে যায়, ওই ক্লাবটা ধ্বংস হয়ে যায়। সংস্কৃতির অংশ। বাংলাদেশে কি হয়? বাংলাদেশের সরকার বদল হইলে একটা ক্লাব দেখবেন ফুলে ফাঁপে ওঠে, আরেক সরকার আসলে আরেকটা ক্লাব ফুলে ফাঁপে ওঠে, তখন তারা ইচ্ছা মতো প্লেয়ার কিনে, কেনার পরে তাদের পয়সা জায়গার সময় গিয়ে পয়সা দিতে পারে না। এরপরে ওই সরকার চলে গেলে সেই ক্লাবও দেখা যায় যে অনেক ক্ষেত্রে ধরা খেয়ে যায়। কিন্তু ক্লাব তো কোনো সরকারের সম্পত্তি না, ক্লাব তো ওই এলাকার মানুষের সম্পত্তি। তো ক্লাবের ইচ্ছা মতো যাচ্ছে তাই খরচ করবে কেন? একটা ক্লাবের আয় দেখায় তারপরে ব্যয় করা উচিত। আয় তো বাংলাদেশে দেখাইতে পারবে না, এটা অর্থনৈতিক স্ট্রাকচারে আনার সময় হয়ে গেছে, নাহলে বাংলাদেশের এই সোশ্যাল ক্লাবগুলো একটা সময় কিছুই থাকবে না। সত্যি কথা, সত্যি স্পট অন ভাই, বিগ ফ্যান। ঠিক, ফালতু কথা বলেন না তৌসিফ। আচ্ছা তৌসিফ, পরের প্রশ্ন করেন। আচ্ছা, আমার কাছে প্রশ্ন নাই আর আসলে। একজন আবরার ফাহিম একজন খুব আক্ষেপের কথা জানাইছে, বাংলাদেশের ফুটবল ম্যাচ আরো আগে 5 PM দিতে পারতো না, 20 নভেম্বর থেকে টেস্ট এক্সাম শুরু। আরে ভাই, আর্চারি চলে তো, এই কারণে ওই খেলাটা রাত 8টাতে ফেলতে হয়েছে। আর কয়েকদিন ধরে রাত 8টায় চলতেছে, এর সাথে অভ্যস্ত হয়ে যাবেন। মানে শীতকালের রাত যদিও 7টায় ফেলা যায়, আর টেস্টের এক্সাম অনেক সময় আছে তো পড়ার, একটু রাতের বেলা 1.5 ঘন্টা 90 মিনিট খেলা দেখলেন, ফালতু আলাপ দিয়ে না তো। আমিও তো দেখছি, সে তো দেখছেন, ঠিক আছে, কিন্তু উনি হয়তো দেখবেন না। সবাই সবকিছু পারে না ভাই, দেখেন না, পড়াশোনা করেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমিও দেখছি বলে তো এখন এগুলা করতেছে। উনারও কি এগুলা করা লাগবে নাকি? উনি তো হচ্ছে বেটার কিছু করতে। ওয়াই নট? মানুষজন আপনি না ওদিক যান। আচ্ছা যাও, পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন না, এই প্রসঙ্গতে থাকি। সেটা হচ্ছে যে 8টায় যে কারণে ফেলা হয় ম্যাচগুলো, তো কোনোটাই ধরেন শুক্র শনিবারে না, হ্যাঁ। তো এই কারণে ম্যাচটা এমন একটা ডেটে পড়ে যেদিন ওয়ার্কিং ডে।
তো আপনার যদি অফিস শেষ হয় 5টা বাজে, আর কারো কারো অফিস তো 5টার অফিস 5টায় শেষ হয় না, তাই না? বেশিরভাগ লোকের দেখা যায় 6টা, 5:30 মতো বেজেই যায়। বের হয়ে আপনি ধরেন খাবেন দাবেন, মাঠে যাবেন, একটা বাফার টাইম তো আপনার দরকার আছে 1-2 ঘন্টা। তো এই হিসাব করে আপনার 8টায় দেওয়া হয়, যাতে আপনি সব কাজ সেরে, আমি তো এটাকে বলবো যে খুবই বিচক্ষণ সিদ্ধান্ত, যে সব কাজটা সেরে আমি 8টা বাজে খেলা দেখতে যেতে পারি। কিন্তু ওই যে মানে যারা স্টুডেন্ট আছে, ইউসিএল টাইম আর কি, ইউসিএল টাইম, কিন্তু মানে যারা ছাত্রছাত্রী আছে ওদের জন্য একটু টাফ, যাদের এক্সাম থাকে আর কি। যাদের এক্সাম থেকে 8টা থেকে 10টা কি পড়ার আইডিয়াল টাইম খুব। একটা সময় পরে আমি দেখছি যে 8টা 10 সন্ধ্যার পরে না, আমার তো পুরোই উল্টা। আমি তো রাত 12টার পরে যত পড়তাম ওইটা আমার তো ভালো। পড়ার মূল গ্যাঞ্জামটা শুরু হইতেছে রাত 10টার পরের থেকে আর কি। হ্যাঁ, আসল রাত যত সবার ক্ষেত্রে ডিফারেন্ট আসলে। প্রশ্ন হ্যাঁ আছে। কিং 1011 ল্যান্ড, তার প্রশ্ন হচ্ছে মাঠে বসে কমেন্ট্রি করার সময় কোন খাবার এবং পানীয় সামনে দিলে খুশি হবেন? আচ্ছা বলেন তৌসিফ। আমি তো ধরেন এখানে যে কমেন্ট্রি করছি আসলে ওই যে চা আর স্যান্ডউইচটা খুব ভালো লাগে। স্যান্ডউইচটা আর চা, স্যান্ডউইচ আর চা, মানে যেটা আমি খাই নরমালি ওটাই। এটার ক্রেডিটটা আমাদের এইচআর ডিপার্টমেন্ট পাবে। অবশ্যই ধন্যবাদ। এবং চায়ের ক্রেডিট পাবেন এখানে আরিফ ভাই, আকাশও থাকেন মাঝে মধ্যে, তারা পাবেন। এবং আমার কমেন্টের সময় হচ্ছে পানিও ভাই ওই সময় গরম যা দিবেন তাই ভালো লাগে। চা, কফি, গরম পানি, চা হবে তাই। আপনি তো গরম পানিও খান। গরম পানিও খাওয়া লাগে আমার। আচ্ছা এরপরে হচ্ছে ধরেন আরেকটা কি খাবার ব্যাপারটা হচ্ছে কমেন্ট্রি চলার সময় একরকম, কমেন্ট্রি শেষ করে এক হিসাব। কমেন্ট্রি চলার সময় আমি মানে ধরেন খেজুর, বাদাম এই টাইপ জিনিস আমার কাছে মনে হয় যে কমেন্ট্রি চলার সময় আমারও খাইতে ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট করে আর কি। চলার সময় তো আর খাওয়া যায় না, মানে হাফ টাইমে বা এরকম কিছু পাইছেন মনে হয় উত্তর। আর আনন্দ কি খাইতে পছন্দ করে, আর নাবিল ভাই কি খাইতে পছন্দ করে? নাবিল ভাইদের মনে করেন কমেন্ট্রির সময় যদি ভাত হয় না দেন খাইতে ফেলতে পারবে। নাবিল ভাই জিনিস। আমার তো মনে হচ্ছে নাবিল ভাই তো খাবার দাবার পছন্দ করে না। নাবিল ভাই এখন অবশ্য দিন পাল্টাইছে। নাবিল ভাই কমেন্টের সময় সামনে খাওয়া নিয়ে আসলে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তাকে কমেন্ট্রি করা উচিত নাকি খাওয়া উচিত। এবং তার পক্ষে সম্ভব, আমি বিশ্বাস করি সে পারবে। কমেন্ট দিতে ভাত খাইতে পারবে সে, তার পক্ষে এটা ইম্পসিবল না। আর আনন্দ ভাই তো মনে হয় খাবার দাবার খুব পছন্দ। আনন্দ অত খায় না, যত খাওয়া নিয়ে কথা বলে আনন্দ আসলে অত খায় না, অল্প খায়। মানে ওর খাওয়ার হিসাব একটু আলাদা, পরে খায় কিন্তু অত দেখি নেই। মানে ও আমি এখন পর্যন্ত একবার জীবনে দেখি নাই যে ধরেন না, আমার প্রায় হয় অফিসে দেখবেন যে খাওয়ায় পাগল হয়ে গেছে, ওর কাছে চাইতেছি কি আছে দেন তার। হ্যাঁ, নাবিল ভাইয়েরও মাঝে মধ্যে হয়, কিন্তু আমার মতো পাগল হয় না। আনন্দ ওরে আমি কখনোই পাগল হইতে দেখি নাই খাওয়া নিয়ে। দেখি যে খাইলে খাইছে, না খাইলে নাই, এমন কিছু নাই। শেষ প্রশ্ন, এই 2টা প্রশ্ন আছে রে। আচ্ছা 2005 আতিকের প্রশ্ন, রিফাত ভাই মেসি নু ক্যাম্পে ফেরার গল্পটা আপনার মুখ থেকে শোনা হয় না এই টাইমে, সেটা আপনি কিছু বলেন। আচ্ছা আমি রানি কি বলবো, দেখেন বলছেন সবাই তো বলছেন, আমি পাঁচমিশালিতেও বলছি একটুখানি। আমি বলবো যে এটা শুধুমাত্র মেসির পক্ষেই সম্ভব, যে একটা গো বেচারা টাইপের লোক, যার একটা প্যান্ট পরছে, প্যান্টের নিচে এইরকম একটা বড় ভাঁজ। আমি ওইলে নিউ মার্কেটের থেকে গিয়ে কাটায় নিয়ে আসতাম 50-60 টাকা দিয়ে, কাটায় আবার নিচের অংশটা জোড়া লাগাইতাম, কিছু যায় আসে না। যদি কয় যে আমি প্যান্টটা আমার সাইজ করে দাও, 100 জন মানুষ বসে আছে তার প্যান্ট পরছে, একটা প্যান্ট, একটা চেক শার্ট পরছে, একটা জ্যাকেট গায়ে লাগায়, তার কাছে মনে হচ্ছে যে একটু ঘুরে আসি। এত সাবলীল, এবং এই লোকটা যে কি পরিমাণ নিরহংকারী, এটা তার ওই যাওয়াটা দেখে আসলে বোঝা যায় যে মানে তিনি যেইভাবে গেছেন। আমি ওই যে পরের ভিডিও বেরোচ্ছে না, যে কে কাকে জানি প্রপোজ করতেছে, পেছন দিয়ে মেসি হাঁটে, তো আমার তো মনে হয় যে আপনি হাঁটলেও আর একটু মানে ভাবসাবে হাঁটি, ঠিক আছে। ওটা লিওনেল মেসি। আমি চিন্তা করতেছি যে ওই জায়গায় বার্সেলোনা যারা যারা তাকে দেখছেন, তারা ওই সময় কি ভাবছেন? তারা তো জানেন না যে মেসি আসবে। তারা কি দেখে কেউ স্বপ্ন দেখছেন ভাবছেন না কি, আমি জানি না। এবং তিনি কোন টাইমটা বেছে নিয়েছেন, দেখেন নিয়েছেন যে টাইমটায় সেল্তা ভিগোর সঙ্গে বার্সার খেলা চলে, ওই পাশে রিয়াল মাদ্রিদের খেলা চলে, এমন একটা টাইমে তিনি ঘুরে গেছেন। আমি খুবই ইমোশনাল হয়েছি তার ছবিগুলো দেখে। এই
এর আগে আর কিছু বলবো আর কি আমিও আসলে লিওনেল মেসির কাছে যেগুলো মাইনে রাখে খুব বড়, ওগুলা মেসি আসলে সারা জীবনই ভালোবাসে। মেসি আসলে এই টাকা পয়সা বা আমার মনে হয় যে এই অনেক মানে গাড়ি বাড়ি ভালোবাসে, এটা না এগুলোর চেয়ে আমার মনে হয় যে বার্সেলোনা আর বিশ্বকাপ এগুলো ওনার কাছে সবচেয়ে বেশি প্রেশিয়াস। বার্সেলোনা তার কাছে খুবই মানে precious। কি মিন করে বার্সেলোনা তার কাছে, এটা তার এই ভ্রমণ দিয়ে বোঝা যায়। হ্যাঁ, মানে বার্সেলোনা আসলে তার ক্লাব এবং সে বার্সেলোনা শহর। তাই মেসির জীবনে মেসি সবকিছু পায় নাই। সবকিছু পায় নাই কেমনে? মেসি যখন বার্সা ছিল মেসি কিন্তু তখন বিশ্বকাপ জিতে নাই। যখন সে বার্সা ছাড়ছে তখন সে ইন্টারন্যাশনাল ট্রফি জেতা শুরু করছে। এক জীবনে যে একসঙ্গে মেসি ক্যারিয়ারে কোনো অপূর্ণতা আছে? নাই তো। সব যা পাওয়া যায় সব তিনি পেয়েছেন, কিন্তু এইটাই তার অপূর্ণতা যে যখন তিনি সুখে ছিলেন সবচেয়ে বেশি বার্সেলোনায়, যেটা তার ঘর, আপন ঘর, সেই জায়গায় তখন তাকে বিষাদগ্রস্ত হতে হয়েছে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে কিছু ডেলিভার করতে না পারার কারণে। এবং যখন তিনি বার্সেলোনা ছেড়েছেন তখন এক অংশ পেয়েছেন, আবার আরেক অংশ তিনি পান নাই। কি পরিমাণ আক্ষেপ একটা লোক মনের ভেতরে লালন করলে বলতে পারেন কখনো বিদায় বলার সুযোগই তো আমার আপনাদের হয় নাই এত বছর পরে এসে, যে আমি তো কখনো বিদায়ই বলতে পারিনি আপনাদেরকে। এইটা তার ধাক্কা দিছে, সে আবার ওটা ঘুরতে গেছে। হাসিটা দেখছেন মেসির, ওইটা কি হাসি ভাই, মানে সামনাসামনি তাকায় আছে যে হাসতেছে, যে ভুবন ভোলানো হাসি। মানে এইরকম আবার ছবির কোয়ালিটি দেখেন, এত সস্তা কোয়ালিটির ছবি, একটা ভালো কোয়ালিটির ছবি দেখছেন, তার মানে ওনার সাথে দেপল টেপল ছিলেন, তারা কেউ একজন ফোনে ছবি তুলে দিচ্ছেন। আর এটা যদি অন্য কেউ হইতো দেখতেন যে গিয়ার নিয়ে হাঁটতো, 4-5টা ফটো জার্নালিস্ট, সব কিছু ফটোগ্রাফার নিয়ে হয়তো যাইতো, ছবি এটা তুলতে হবে। কি গিয়েছি ঘুরতে, যা আছে হাতে ফোন, একটা ছবি তুলছে, গোলা দে আপলোড করে শেষ। That is Lionel Messi for you. Simplicity at its peak. Done and dusted. আমি একটা প্রশ্ন নেই, আয়ান সাদিক শেষ প্রশ্ন আমার জিজ্ঞেস করছে, তৌসিফ ভাই কোন দল সাপোর্ট করেন ক্লাব এবং ন্যাশনাল টিমে? বলবেন? হ্যাঁ বলে দিই আর কি, আপনি তো আজকে শোতে বলেই দিচ্ছেন। আচ্ছা, আর্সেনাল সাপোর্ট করি, কিন্তু ন্যাশনাল টিম আসলে ওরকম কোনো লয়্যালটি আমি অনুভব করি না আর কি, যে এই দল আমার ভাল লাগে, এই দল আমার ভাল লাগে। আমি ক্লাসিক প্রিমিয়ার লিগ ফ্যান। হ্যাঁ, একটা বিশ্বকাপে আমি একটা দল সাপোর্ট করি। যেমন গতটায় আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, একটা জার্সিও কিনছিলাম, কারণ আমি চাইছি যে মেসি একটা বিশ্বকাপ জিতুক, এটা মেসির প্রাপ্য। আর এইবার কি করব ভাবতেছি না, কিন্তু আর্জেন্টিনার জার্সিটা একবার যে গায়ে চাপাইছি মনে হচ্ছে এটা খুলতেছে না। মনে হয়েছে মানে অন্যান্য অনেক জার্সি, এর আগে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপাইছি 2014-তে, খুলে গেছে জার্সি, সমস্যা হয় না, কিন্তু এইবার আর জার্সিটা খুলতেছে না। মনে হয় এবার থেকে আর্জেন্টিনার সাপোর্টার খাইছে, মানে এই বয়সে এসে আর্জেন্টিনা নতুন সাপোর্টার পাইল তাহলে। আচ্ছা, আকিব মেহেদী চরণের প্রশ্ন, প্লেয়ার ক্লাবকে জনপ্রিয় করে না ক্লাব প্লেয়ারকে জনপ্রিয় করে? আপনারা কি মনে করেন? এটার উত্তর আমরা মনে হয় অনেকবার দিছি। এটা দুইভাবেই হইতে পারে। একটা নাপোলিকে যেমন পুরো বিশ্ব জুড়ে জনপ্রিয় করেছেন ডিয়েগো মারাদোনা, আবার আমরা যারা এখানে ইউরোপিয়ান ফুটবল ফলো করি বা ক্লাব সাপোর্ট করি, আমরা মূলত সাপোর্ট করি কেন? আমরা তো ম্যানচেস্টারে থাকি না। হ্যাঁ, আমরা একটা প্লেয়ারকে দেখে আমাদের ছোটবেলায় ভালো লাগে, তার প্রেমে পড়ে যাই, আমরা তারপরে সেই থেকে ক্লাবের ফ্যান হয়ে যাই। মোস্টলি এরকম ঘটে। আর কেউ কেউ যদি ক্লাব দেখে সাপোর্ট করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুরুটা আসলে প্লেয়ার থেকে হয়, প্লেয়ার থেকে হুকিংটা হয়, এরপরে ক্লাবের উপরে ভালোবাসাটা। আপনার আর্সেনাল সাপোর্টের? আমার সবচেয়ে ভালো লাগতো রবিন ভ্যান পার্সি। আমি ভ্যান পার্সি বলি, কিন্তু আসলে আমরা সবাই ভ্যান পার্সি বলতাম সব সময়, কিন্তু আসলে ফন পার্সি। হ্যাঁ, মানে ভ্যানটাকে ফন, ওরাও উচ্চারণ করে ওইভাবে। যাই হোক, ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.